ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমার নতুন একটা অধ্যায় নিয়ে চলে এসেছি, ক্লাস 6-এ তোমার লেসন 7 অর্থনীতি ও জীবনযাত্রা। ঠিক আছে, আজকে থেকে নতুন একটা শুরু করলাম। তো প্রথমে আমরা টেক্সট থেকে একটু জেনে নেবো, তারপরে এটা শেষ হলে পরে তখন প্রশ্ন উত্তর করাবো। তো অর্থনীতি ও জীবনযাত্রা তখন তোমার আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্ট 7ম শতকের মধ্যভাগ কীরকম ছিল না। আগে আমরা মহাজন পদ, ষোড়শ মহাজন পদ নিয়ে আমরা জেনেছি। তো আজকে ষোড়শ মহাজন পদের আমলে কীরকম কী জীবনযাত্রা ছিল, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা কেমন ছিল সেটা জানবো। তো কী বলছে, মহাজন পদগুলির আমলে ভারতীয় উপমহাদেশে অর্থনীতি ও সমাজও বদলে গিয়েছিল অনেকটা। জনপদ বলতে এখানে কৃষিভিত্তিক গ্রামীণ অঞ্চলকে বোঝায়। ফলে জনপদ ও মহাজনপদে কৃষিজীবী জনবসতিও ছিল। মহাজনপদগুলিতে রাজকর্মচারী যোদ্ধাদের ভরণ পোষণের প্রয়োজনীয় সম্পদ কৃষি থেকেই আসতো। বেশিরভাগ মহাজনপদ গঙ্গা উপত্যকায় ছিল। ঠিক আছে, আচ্ছা। তারপরে বলছে ওই অঞ্চলের নদীগুলিতে বছরের বেশিরভাগই সময় জল থাকতো, তার সঙ্গে ছিল যথেষ্ট পরিমাণ বৃষ্টি। এর ফলে ওই অঞ্চলের উর্বর মাটি চাষের পক্ষে ভালো ছিল। তাহলে এক কথা বলা যেতে পারে যে কৃষিকাজ ছিল সেই সময়ের প্রধান জীবিকা। হ্যাঁ, আচ্ছা। তারপরে তোমার তখন তোমার পশুপালনও তোমার ওরা করতো, পশুপালন ছিল অন্যতম জীবিকা। তারপরে আস্তে আস্তে তোমার লোহার অস্ত্র তৈরির কারিগর, বস্ত্র বয়ন শিল্পী, পাথর ও পুঁতি গয়না তৈরির শিল্পীও এই সময় দেখা যায়। তারপরে তোমার স্থলপথ, নদীপথ, সমুদ্রপথে 3টে পথের দ্বারাই তোমার তখন বাণিজ্য চলতো আর কি। তারপরে সেই সময়তে এক ধরনের কালো চকচকে মাটির পাত্র তখন পাওয়া গেছিল। এই যেখানে আছে দেখো, উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্র। হ্যাঁ, এটা টুকরো কথায়, এটাও আমরা জানবো পরে। তো সে সময় এরকম পাওয়া গেছে। আচ্ছা, তারপরে আমরা একটু যদি শর্টকাটে পড়ি, তারপরে এদিকে যদি চলে আসি, তাহলে পরিবার ও সমাজে নারীর অবস্থান ছিল পুরুষের পরে। নারীদের শিক্ষার সুযোগ ক্রমেই কমে গিয়েছিল। বালিকা বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা তখন খুব বেড়ে গিয়েছিল। তবে নারীদের প্রতি বৌদ্ধ ধর্মের দৃষ্টিভঙ্গি ব্রাহ্মণ্য ধর্মের তুলনায় কিছুটা উদার ছিল। এরপরে আমরা আসছি মৌর্য আমলে। যে মৌর্য আমলেও সমাজে ধনী ও দরিদ্র এবং অন্যান্য ভেদাভেদ ছিল। নারীদের সাধারণ অবস্থা মৌর্য আমলেও আগের মতো ছিল। তবে ঘরকন্যার কাজের বাইরেও নারীরা কয়েকটি পেশায় যোগদান করতে পারতেন সে সময়। তারপরে গুপ্তচর ও রাজকর্মচারী হিসেবেও নারীদের নিয়োগ করা সে সময়তে হতো। আচ্ছা, এই সময়তেও তোমার মৌর্য আমলেও আমরা দেখতে পাচ্ছি যে কৃষি ছিল তাদের প্রধান জীবিকা। হ্যাঁ, রাষ্ট্রের তদারকিতে তোমার কারিগর, শিল্প বাণিজ্যের কাজ চলতো। ব্যবসা ও তোমার রাজপথে দেখাশোনার জন্য ছিল রাজকর্মচারী। তোমার যোদ্ধা ও গুপ্তচরের জীবিকাও সে সময়তে তোমার প্রাধান্য পেত। মৌর্য আমলে সাধারণ পুরুষেরা অনেকটা আজকে ধুতি চাদরের মতো পোশাক পরতেন। আর তোমার মহিলারা পোশাকের ওপর চাদর বা ওড়না ব্যবহার করতেন। ধনী ও রাজপরিবারের নারী পুরুষ দামি পোশাক পরতেন। সুতির কাপড়ের চাহিদা সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি ছিল। পশম ও রেশমের কাপড়ের ব্যবহার ছিল বলেও সে সময় জানা যায়। আর পুরুষরা অনেকেই মাথায় পাগড়ি পরতেন। দামি পাথর, সোনার তৈরি গয়না পরতেন ধনীরা। আর মাটি, পাথর, ইট বা কাঠ দিয়ে তৈরি তাদের ঘর বাড়ির সে সময় খোঁজ পাওয়া গেছে। আর ঘরের ভেতরে তোমার ওই যে বাইরে পলিস্টারা লাগানো হতো। অনেকে ঘরের দেওয়ালে ছবিও আবার আঁকতো। আসবাবপত্রের মধ্যে খাট, চৌকি, মাদুর, তোষক, চাদর, বালিশ ইত্যাদি তখনও ব্যবহার হতো। এরপরে আমরা নিচের দিকে যদি আসি, কুষাণ আমল। অর্থনীতি ও সমাজের নিরিখে 500 বছরে বেশ কিছু বদল লক্ষ্য করে গেছে। বিন্ধ্য পর্বতে দক্ষিণে কৃষিকাজ ছড়িয়ে পড়েছিল এই সময়। উত্তর ভারতে আগের মতো কৃষি ছিল প্রধান জীবিকা। ধান, গম, যব, আখ, কার্পাস ছিল তখনকার সময়তে প্রধান ফসল। আর এই সময়তে কালো মাটিতে তুলোর চাষ বেশি হতো দাক্ষিণাত্যে। কেরালায় গোলমরিচের ফলন ছিল বিখ্যাত। কৃষিকাজে নানা রকমের উপকরণের ব্যবহারও সে সময় লক্ষ্য করা যায়। মাটি করে লোহার লাঙল, কোদাল, কুঠার, দা প্রভৃতি সে সময় পাওয়া গেছে। এ থেকে বোঝা যায় সে সময় মানুষ এগুলো ব্যবহার করত। এই সময় সমস্ত জমির উপর সম্রাটের মালিকানা ছিল না, বরং অনেক জমির মালিক ছিলেন নির্দিষ্ট কোনো ব্যক্তি।
মতে তোমার যদি জীবনযাত্রা নিয়ে আমরা পড়ি তাহলে জানতে পারা যায় এখানে যে তোমার সমাজে বর্ণাশ্রম ও চতুরাশ্রম প্রথা কঠোর ছিল। হ্যাঁ, আর অবসর বিনোদনের জন্য তারা নাচ, গান, অভিনয়, জাদু খেলা, পাশা খেলা, শিকার ইত্যাদি তখন এগুলো প্রচলন ছিল সমাজে। আর পিতৃতান্ত্রিক পরিবারে নারীর স্থান ছিল পুরুষের নিচে। দক্ষিণ ভারতের গ্রামের শাসনভার ছিল ব্রাহ্মণীর হাতে। গ্রামে বৌদ্ধ ধর্মেরও প্রচলন সে সময়তে ছিল। এরপরে গুপ্ত পরবর্তী আমল। এই সময়তেও তোমার কৃষি ছিল প্রধান তাদের জীবিকা। আর তার মধ্যে তোমার ফসলের মধ্যে ধান ছিল প্রধান, তারপর আখ, তুলো, নীল, সরষে, তৈলবীজ ইত্যাদি, সুপারি, নারকেল, নানা রকম মশলার চাষ হতো সে সময়। আর গুপ্ত যুগে জমি তোমার কেনা বেচা ও ধর্মীয় উদ্দেশ্যে জমিদান প্রথাও সে সময় চালু ছিল। লোহার জিনিস তৈরির কারিগর, হ্যাঁ, লেখক, চিকিৎসক প্রভৃতি পেশার লোকও সে সময় ছিল। এই আমলে বণিকগ্রাম নামে বণিকদের নিজস্ব সংগঠনও ছিল। আচ্ছা, তারপরে জীবনযাত্রা এই সময়তে ছিল সমাজে বর্ণাশ্রম প্রথা ছিল খুব কঠোর। আর এই সময়তেও পিতৃতান্ত্রিক সমাজ ছিল। মেয়েদের বাল্যবিবাহের রীতি সে সময়তেও ছিল। দামি ধাতু পাথর ব্যবসায় যথেষ্ট সম্পদশালী সে সময়তে ছিল। ঠিক আছে, এরপরে তোমার এটা আজকের হলো। এখানে কয়েকটা তোমার টুকরো কথা প্রাচীন ভারতীয় উপমহাদেশে কারিগর এখান থেকে তো জানা যায়। তারপরে তোমার নতুন নতুন নগর সে সময় গড়ে উঠেছিল। হ্যাঁ, সুদর্শন হ্রদ এই সময়তে তোমার টুকরো কথা যদি দেখতে পাই, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তোমার সৌরাষ্ট্রের কাথিয়াওয়াড় অঞ্চলে সুদর্শন হ্রদটি নির্মাণ করা হয়। এটি ছিল নদীভিত্তিক বড় মাপের একটি সেচ প্রকল্প। 150 খ্রিস্টাব্দে শকশাসক রুদ্রদমন এই হ্রদটি সংস্কার করেছিলেন। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের আমলে হ্রদটি মেরামতের প্রয়োজন হয়। খ্রিস্টপূর্ব 4th শতক থেকে খ্রিস্টীয় 5ম শতক পর্যন্ত এই হ্রদের ব্যবহার ব্যাহত ছিল। আজকে তাহলে এই পর্যন্ত রাখলাম। এর মধ্যেও কিছু ইম্পর্টেন্ট কিছু আছে, মানে সেদিন আমি পরের দিন তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত রাখলাম। তোমরা টেক্সটটা একটু মন দিয়ে পড়বে।